বিজ্ঞান আলাপে স্বাগত। আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে কি কখনো মনে প্রশ্ন জেগেছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই গভীরে যাব। আমরা দেখব কিভাবে এই অসাধারণ প্রযুক্তি আমাদের ভবিষ্যতের শক্তির অন্যতম বড় একটা সমাধান হতে পারে, আর এর পেছনের মূল বিজ্ঞানটাই বা কী। ওকে, চলুন শুরু করা যাক। ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? খালি চোখে দেখাই যায় না এমন একটা অতি ক্ষুদ্র পরমাণু থেকে কিভাবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। মানে আক্ষরিক অর্থেই একটা মাইক্রোস্কোপিক জিনিস থেকে এত বিপুল পরিমাণ শক্তি উৎপাদন কিভাবে সম্ভব? চলুন ধাপে ধাপে এই বিস্ময়কর ব্যাপারটা একটু এক্সপ্লোর করি। আজকের এই মাইক্রো থেকে ম্যাক্রো যাত্রায় আমাদের আলোচনার মূল বিষয়গুলো হলো পরমাণু থেকে কিভাবে শক্তি আসে, রিঅ্যাক্টরের ভেতরের অংশগুলো কি, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, এর সুবিধা অসুবিধা ও ঝুঁকি, এবং সবশেষে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পর্ব 1, পরমাণুর শক্তি। শুরুতেই চলুন শক্তির একেবারে মূল উৎসটা নিয়ে কথা বলি। পুরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে এই একটা বেসিক কনসেপ্টের উপরই দাঁড়িয়ে আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একেবারে হার্ট বা হৃৎপিণ্ড বলতে পারেন নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়াকে। খুব সহজে বললে এটা হলো একটা ভারী পরমাণুর নিউক্লিয়াসকে ভেলে ফেলার প্রক্রিয়া, আর এই ভাঙনের ফলেই জাস্ট কল্পনাতীত পরিমাণ তাপশক্তি বেরিয়ে আসে। বাই দ্য ওয়ে, এই ম্যাজিকটা ঘটানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানিটার নাম হলো ইউরেনিয়াম 235। এখন এই সমীকরণটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা খেয়াল করুন। যখন ইউরেনিয়াম 235-এর একটা পরমাণুকে একটা নিউট্রন দিয়ে সজোরে ধাক্কা দেওয়া হয়, তখন সেটা ভেঙে বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি করে। কিন্তু এখানেই শেষ নয়। এই বিভাজনের ফলে যে বিশাল তাপ তৈরি হয় তা তো আছেই, সাথে বোনাস হিসেবে আরও 3টি নতুন নিউট্রনও বেরিয়ে আসে। আর এই নতুন নিউট্রনগুলো এরা গিয়ে ধাক্কা মারে অন্য ইউরেনিয়াম পরমাণুগুলোকে। ব্যাস, শুরু হয়ে যায় একটা অবিরাম চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। অনেকটা দাবানলের মতো ছড়াতে থাকে ব্যাপারটা। পর্ব 2, রিঅ্যাক্টরের ভেতরে। আচ্ছা, এই যে এত শক্তিশালী একটা চেইন রিঅ্যাকশনের কথা জানলাম, এটা নিশ্চয়ই খোলা জায়গায় হয় না। তো চলুন একটা পারমাণবিক রিঅ্যাক্টরের ভেতরে উকি দিয়ে দেখি এই দানবীয় শক্তিকে কিভাবে নিরাপদে আটকে রাখা হয়। একটা রিঅ্যাক্টরের অ্যানাটমি কিন্তু দারুণ চমকপ্রদ। এর মূলত 4টে পার্ট থাকে। প্রথমে হলো ফুয়েল রড। এখানেই ওই ইউরেনিয়াম জ্বালানিগুলো সযত্নে রাখা হয়, মানে এখানেই সব শক্তির জন্ম। এরপর আসে কন্ট্রোল রড, যা বোরন বা ক্যাডমিয়াম দিয়ে তৈরি। এগুলোকে বলতে পারেন রিঅ্যাক্টরের ব্রেক। যখনই মনে হয় বিক্রিয়া খুব দ্রুত হচ্ছে, এরা অতিরিক্ত নিউট্রন শুষে নিয়ে গতি কমিয়ে দেয়। এরপর আছে কুলেন্ট, সাধারণত পানি। এর কাজ হলো রিঅ্যাক্টরের ভেতরের ওই প্রচণ্ড তাপকে সরিয়ে নেওয়া। আর শেষে রয়েছে মডারেটর, যেমন পানি বা গ্রাফাইট। এর কাজ হলো নিউট্রনের গতিটাকে একটু স্লো করে দেওয়া, যাতে ফিশন প্রক্রিয়াটা একদম পারফেক্টলি চলতে পারে। পর্ব 3, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। রিঅ্যাক্টরের ভেতরে যে বিপুল তাপ তৈরি হলো, সেটা দিয়ে আসলে কি হয়? কিভাবে সেই তাপ আমাদের ঘরের লাইট ফ্যান চালায়? চলুন সেটাই দেখি। পুরো প্রসেসটাকে আমরা খুব সিম্পল 3টে ধাপে ভাগ করতে পারি। 1, রিঅ্যাক্টরের ভেতরের ওই প্রচণ্ড তাপ দিয়ে পানি ফোটানো হয়, যা থেকে তৈরি হয় হাই প্রেশার স্টিম বা উচ্চ চাপের বাষ্প। 2, এই সুপার পাওয়ারফুল বাষ্প গিয়ে একটা বিশাল টারবাইনকে প্রবল বেগে ঘোরাতে শুরু করে। আর 3, এই ঘুরতে থাকা টারবাইনটা যুক্ত থাকে একটা জেনারেটরের সাথে। জেনারেটর ঘুরলেই তৈরি হয় বিদ্যুৎ। মানে এত সব জটিল পারমাণবিক কারবার, এত সব চেইন রিঅ্যাকশনের দিন শেষের উদ্দেশ্য হলো স্রেফ পানি ফুটিয়ে টারবাইন ঘোরানো। অবিশ্বাস্য, তাই না? আর ঠিক এই জায়গাতেই একটা দারুণ মিল পাওয়া যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমাদের পরিচিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, দুটোর কাজ করার বেসিক মেকানিজম কিন্তু একদম সেম। দুটোর ক্ষেত্রেই ওই তাপ দিয়ে পানি ফুটিয়ে বাষ্প বানানো হয় আর টারবাইন ঘোরানো হয়। পার্থক্যটা শুধু সোর্সে। একটাতে তাপ আসে কয়লা পুড়িয়ে, আর আরেকটাতে তাপ আসে ওই পরমাণু বিভাজন বা নিউক্লিয়ার ফিশন থেকে। এখানে একটা খুব কমন ভুল ধারণা ক্লিয়ার করা দরকার। নিউক্লিয়ার প্ল্যান্টের ছবি দেখলে আমাদের চোখে ভাসে বিশাল সব কুলিং টাওয়ার, যেখান থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে। কিন্তু জানেন কি, ওগুলো আসলে মোটেও ধোঁয়া নয়। ওগুলো স্রেফ জলীয় বাষ্প, যা পরিবেশের জন্য একদমই ক্ষতিকর নয়। রিঅ্যাক্টরের অতিরিক্ত তাপ কমানোর জন্যই এই টাওয়ারগুলো ব্যবহার করা হয়। পর্ব 4, সুবিধা অসুবিধা এবং ঝুঁকি। প্রযুক্তির ভেতরে তো অনেক ঢোকা হলো, এবার একটু গ্লোবাল স্কেলে এর প্রভাবটা চিন্তা করা যাক। এর ভালো দিক আর খারাপ দিক দুটোই আমাদের বুঝতে হবে। পারমাণবিক শক্তির কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দ্বৈত সত্তা আছে। পজিটিভ দিক হলো খুব সামান্য জ্বালানি পুড়িয়ে এখান থেকে জাস্ট ম্যাসিভ পরিমাণ এনার্জি পাওয়া যায়।
কার্বন ডাইঅক্সাইড নির্গমন বলতে গেলে একদমই নেই, তাই ক্লাইমেট চেঞ্জের যুগে এটা একটা দারুণ সলিউশন। আর সবচেয়ে বড় কথা, এটা দিন রাত 24 ঘন্টা এক নাগারে স্টেবল পাওয়ার দিতে পারে। কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও বেশ ভারী। এর তেজস্ক্রিয় বর্জ্য বা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট হাজার হাজার বছর ধরে বিপজ্জনক থাকতে পারে। প্ল্যান্ট বানানোর খরচ আকাশ ছোঁয়া, আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার ক্ষয়ক্ষতির মাত্রা হতে পারে কল্পনাতীত। দুর্ঘটনার কথায় ইতিহাস আমাদের বেশ কিছু নির্মম শিক্ষা দিয়েছে। চেরনোবিল বা ফুকুশিমা দাইচির মতো ট্র্যাজেডিগুলোর কথা আমরা সবাই জানি। রিঅ্যাক্টর যদি ঠিকমতো কন্ট্রোল করা না যায় তাহলে ভয়াবহ রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। তবে হ্যাঁ, আজকের দিনের প্রযুক্তি কিন্তু অনেক অ্যাডভান্সড। মডার্ন প্ল্যান্টগুলোতে এতটাই হাইটেক সেফটি সিস্টেম ব্যবহার করা হয় যে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পর্ব ৫, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতক্ষণ তো সারা দুনিয়ার কথা বললাম, এবার একটু নিজেদের দেশের দিকে তাকানো যাক। আমাদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতক্ষণ আমরা বিজ্ঞানের যে বিস্ময়কর নীতি আর প্রযুক্তির কথা শুনলাম, ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে। আমাদের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো এবং জাতীয় গ্রিডে একটা নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে এই মেগা প্রজেক্টটা একটা বিশাল গেম চেঞ্জার হতে যাচ্ছে। একটা ছোট্ট অদৃশ্য পরমাণু, আর সেখান থেকে বিপুল পরিমাণ শক্তির এই জার্নিটা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, পরমাণুর এই অকল্পনীয় শক্তি আমাদের ভবিষ্যতের জন্য যতটা দরকারি, এর সাথে জড়িয়ে থাকা বিশাল দায়িত্ব আর ঝুঁকির বোঝা নিতে আমরা কি সত্যিই প্রস্তুত? আজকের আলোচনা এখানেই শেষ করছি। চিন্তা করতে থাকুন, বিজ্ঞান নিয়ে কথা হবে আবারও।